আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপর আকস্মিক সমন্বিত হামলা, 13 হায়না সেনা নিহত, গুরুতর আহত আরও 6 জন। ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো ভাসমান নৌ ঘাঁটি, নৌযুদ্ধের শক্তিশালী প্রস্তুতি তেহরানের। ফিলিস্তিনি নার্সকে অপহরণ করে ইসরায়েলের হাতে তুলে দিয়েছে গাজার ইহুদিপন্থী সন্ত্রাসী সংগঠন আবু সাবাব। গাজার আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, ইশাকদার। ভেনেজুয়েলার আকাশ সীমা বন্ধ, হামলার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। সীমান্ত পেরিয়ে সিরিয়া দখলে ইহুদিরা, ফিরিয়ে আনলো ইসরায়েলি সেনাবাহিনী। ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা, পাকিস্তান জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে লাশের মিছিল, মৃতের সংখ্যা 450 ছাড়ালো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপর আকস্মিক সমন্বিত হামলা, 13 হায়না সেনা নিহত, গুরুতর আহত আরও 6 জন। ইসরায়েলের উত্তর সীমান্তে নিরাপত্তা উত্তেজনা আরও বেড়ে গেছে। সিরিয়ার বেইত জিন শহরে এক রাতে অভিযানে ইসরায়েলি রিজার্ভ সেনাদের উপর আকস্মিক সমন্বিত হামলা হয়েছে। ঘটনাটি ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় আইডিএফ এর উপর সিরিয়া সমর্থিত মিলিশিয়া ও আঞ্চলিক শক্তির জোটগত হামলার শঙ্কা বাড়িয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রাতের অন্ধকারে অভিযানের কাজ শেষ করে সেনারা ফেরার পথে হঠাৎ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সাবাবের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সেনার সদস্যরা ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায়। এই হামলায় 13 জন নিহত এবং 6 জন আইডিএফ রিজার্ভ সদস্য আহত হন। ইসরায়েল দ্রুত আকাশ সহায়তা পাঠিয়ে সেনাদের বের করে আনে। ইসরায়েলের পাল্টা আঘাতে কয়েকজন হামলাকারী নিহত হয়েছে বলে জানানো হলেও সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। সিরিয়ার রাষ্ট্রীয় মাধ্যম বলছে, গুলি বিনিময়ে 13 জন নিহত হয়েছে, তবে নিহতদের পরিচয় বা তাদের গোষ্ঠীগত সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার এই দাবি স্বীকার বা অস্বীকার দুই করেনি। এই সংঘর্ষ এমন সময় ঘটল যখন বিভিন্ন আঞ্চলিক প্রতিবেদন বলছে হিজবুল্লাহ ও হামাস সিরিয়ার নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে। গৃহযুদ্ধ পরবর্তী ক্ষমতার পুনর্বিন্যাসের সিরিয়ার পশ্চিম এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন গোষ্ঠী নতুন করে জোটবদ্ধ হচ্ছে বলে পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন। ইসরায়েল দীর্ঘদিন ধরে সিরিয়াকে ইরান সমর্থিত বাহিনীর করিডোর হিসেবে চিহ্নিত করে আসছে। সাম্প্রতিক হামলা সেই উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে বেইত জিনের ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন সংঘর্ষ নয়, বরং ইসরায়েল, সিরিয়া, ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর মধ্যে নতুন করে ভূ রাজনৈতিক সংঘাতের প্রস্তুতি নির্দেশ করে। হিজবুল্লাহ, হামাস ও সিরিয়ার নিরাপত্তা বাহিনী একই এলাকায় কার্যক্রম পরিচালনা করা ভবিষ্যৎ সংঘর্ষে আরো জটিল ও বিস্তৃত করে তুলতে পারে। সাম্প্রতিক হামলা ইতিমধ্যে ইসরায়েলের সামরিক পরিকল্পনার চাপ তৈরি করেছে এবং সীমান্ত জুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াতে হয়েছে। উত্তেজনা বাড়তে থাকায় আঞ্চলিক স্থিতিশীলতা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো ভাসমান নৌঘাঁটি, নৌযুদ্ধের শক্তিশালী প্রস্তুতি তেহরানের। ইরানের সামরিক বাহিনীর নৌবহরে একটি নতুন ভাসমান নৌঘাঁটি যুক্ত হয়েছে। একই সাথে সাহান্দ ডেস্ট্রয়ার পুনরায় উন্মোচন করা হয়েছে। পুনরায় উন্মোচিত ডেস্ট্রয়ার জাহাজটি কয়েক মাস আগে বান্দার আব্বাসে এক দুর্ঘটনায় ডুবে গিয়েছিল। ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামির সভাপতিত্বে একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কুর্দিস্তান নামের ভাসমান ঘাঁটিটিকে বাহিনীতে যুক্ত করা হয়। এই অনুষ্ঠানে সাহান্দ ডেস্ট্রয়ারের পাশাপাশি দ্রুতগামী ক্ষেপণাস্ত্র, বোট, মাল্টিপারপাস মানববিহীন আকাশযান ইউনিট, যুদ্ধ বিমান মানববিহীন ডুবোয়ান এবং উপকূলীয় ও নৌ ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষেপণাস্ত্র ও গোয়েন্দা ব্যবস্থা উন্মোচন করা হয়। সিস্তান ও বালুচিস্তান, হরমোজগান এবং কুর্দিস্তান প্রদেশের ঊর্ধ্বতন প্রাদেশিক কর্মকর্তা এবং নৌবাহিনীর কর্মীদের পরিবারও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে নিহত 3 নৌ সেনার পরিবারকে সম্মান জানানো হয়। নৌবাহিনীতে তথ্য অনুযায়ী 2024 সালের 6 জুলাই বান্দার আব্বাসের একটি জেটটিতে
একটি দুর্ঘটনার পরে সান্দাহ অপ্রত্যাশিতভাবে ডুবে গিয়েছিল। নৌবাহিনীর দলগুলো জাহাজটিকে আবার ভাসিয়ে তোলার জন্য টানা 14 দিন ধরে প্রযুক্তিগত ও উদ্ধার অভিযান পরিচালনা করেছিল। কুর্দিস্তান ভাসমান ঘাঁটিটিকে একটি বন্দর শহর প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি সমুদ্রে নৌ ইউনিটগুলোকে ব্যাপক সহায়তা দিতে সক্ষম। কর্মকর্তারা জানিয়েছেন এই সংযোজনগুলির উদ্দেশ্য হল নৌযুদ্ধের প্রস্তুতি শক্তিশালী করা, প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরা, উদীয়মান হুমকির সঙ্গে মানানসই অস্ত্র প্রকল্পগুলির সম্প্রসারণ করা, নকশায় উদ্ভাবনকে চালিত করা এবং আন্তর্জাতিক পানি সীমায় কৌশলগত প্রসার গভীর করা। সূত্র মেহের নিউজ। ফিলিস্তিনি নার্সকে অপহরণ করে ইসরায়েলের হাতে তুলে দিয়েছে গাজার ইহুদিপন্থী সন্ত্রাসী সংগঠন আবু সাবাব। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে অপহৃত হয়েছিলেন নার্স তাসনিম আল হামস। 2 মাস আটক রাখার পর তাকে খান ইউনিসে ছেড়ে দিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। তাসনিম আল হামস অভিযোগ করেছেন ইসরায়েল সমর্থিত পপুলার ফোর্সেস খ্যাত দেশদ্রোহী আবু সাবাব গ্যাং তাকে অপহরণ করে ইসরায়েলি সেনাদের হাতে তুলে দেয়। ইসরায়েলি সেনারা তার বাবার উপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে তাকে ব্যবহার করেছে। 22 বছর বয়সী তাসনিম স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আবু সাবাব গ্যাং আমাকে অপহরণ করে, পরে তারা আমাকে ইসরায়েলিদের কাছে হস্তান্তর করে খান ইউনিসের পূর্ব দিকে। অপহরণের সময় তিনি একটি চিকিৎসা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। আবু সাবাব গোষ্ঠীটির বিরুদ্ধে মাদক ব্যবসায়ী এবং আইএস সম্পৃক্ত বেসামরিকদের উপর হামলা, ত্রাণ, লুট ও ইসরায়েলি বাহিনীর সঙ্গে সহযোগিতার অভিযোগ রয়েছে। ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে দেশদ্রোহী হিসেবে নিন্দা জানিয়েছে। তাসনিম জানান তাকে বিভিন্ন ইসরায়েলি কারাগার এবং আটক কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এগুলোর মধ্যে আশকেলন কারাগারও রয়েছে, যেখানে তার বাবা ডক্টর মারওয়ান আল হামসকে আটক রাখা হয়েছে। 3 মাস আগে ইসরায়েলি বিশেষ বাহিনী তাকে অপহরণ করে। তিনি বলেন, আমাকে বাবার জিজ্ঞাসাবাদে চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হয়েছে, যদিও বাবার সঙ্গে তার খুব অল্প সময়ের সাক্ষাৎ হয়েছিল। তিনি বলেন, আমি শুধু চাই আমার বাবাকে মুক্তি দেওয়া হোক। ভেনম কারাগারে আটক থাকার অভিজ্ঞতার কথা জানিয়ে তাসনিম বলেন, সেখানে প্রায় 50 জন ফিলিস্তিনি নারী বন্দী রয়েছেন, যারা পশ্চিম তীর ও ইসরায়েলের ভেতরের ফিলিস্তিনি সম্প্রদায় থেকে আটক করা হয়েছে। তাদের পরিস্থিতি অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেন তিনি এবং সকল বন্দীর মুক্তি দাবি করেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেছেন, গাজার শান্তি বাহিনীতে পাকিস্তান তাদের সৈন্যদের নিবেদন করতে প্রস্তুত, তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নিরস্ত্র করার যে কোনো ভূমিকায় তার দেশ থাকবে না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা শান্তি চুক্তির একটি ভিত্তি হলো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী প্রতিষ্ঠা। এটি মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৈন্যদের সমন্বয়ে গঠিত হবে। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম ডন জানায়, পাকিস্তান সরকারের কাছ থেকে শিগগিরই এই সিদ্ধান্তের বিষয়ে একটি ঘোষণা আশা করা হচ্ছে। বিষয়টি সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আলোচনার সঙ্গে পরিচিত কর্মকর্তারা বলেছেন, সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা উন্নত পর্যায়ে রয়েছে। তাদের মতে, অভ্যন্তরীণ পরামর্শের সুর থেকে বোঝা যাচ্ছে ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী। গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় সংঘাতের অবসান ঘটানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করে একটি মার্কিন খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে। পাকিস্তান সহ 13টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। রাশিয়া এবং চীন ভোটদানে বিরত ছিল, তবে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং একটি আন্তর্জাতিক বাহিনী প্রতিষ্ঠারও নিন্দা জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অবশ্যই এই বাহিনীতে অবদান রাখতে প্রস্তুত। প্রধানমন্ত্রী নীতিগতভাবে ইতিমধ্যেই ফিল্ড মার্শালের সঙ্গে পরামর্শের পর ঘোষণা করেছেন যে আমরা অবদান রাখব, তবে আইএসএফ এর ম্যান্ডেট এবং রেফারেন্সের শর্তাবলী কি হবে তা নির্ধারণ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। ভেনেজুয়েলার আকাশ সীমা বন্ধ, হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার উপরের এবং আশপাশের পুরো আকাশ সীমা বন্ধ ধরে নিতে হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই পদক্ষেপের কথা জানিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার হামলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, সব এয়ারলাইন
পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের উদ্দেশ্যে বলছে, ভেনেজুয়েলার উপরের এবং আশপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করুন। ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে ভেনেজুয়েলার সম্ভাব্য হামলার বিষয়ে সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র এরই মধ্যে অপারেশন সাউদার্ন স্পিয়ার এর অধীনে ক্যারিবীয় অঞ্চলে 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ ও প্রায় 15,000 সেনা মোতায়েন করেছে। ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠিয়েছেন অঞ্চলটিতে। এর সঙ্গে রয়েছে ক্রুজার, ডেস্ট্রয়ার সহ 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জাহাজ, উভচর আক্রমণ জাহাজ, একটি আক্রমণাত্মক সাবমেরিন, পুয়ের্তো রিকোতে মোতায়েন করা 10টি F-35 যুদ্ধবিমান। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েট এরিক ফার্নসওয়ার্থের কথায়, 1 শতাব্দীতে এমন বড় সামরিক সমাবেশ আর হয়নি। 1990 সালের পানামা অভিযানের পর এটি সবচেয়ে বড়। সীমান্ত পেরিয়ে সিরিয়া দখলে ইহুদিরা ফিরিয়ে আনলো ইসরায়েলি সেনাবাহিনী। নতুন বসতি স্থাপনের উদ্দেশ্যে ইসরায়েলি সীমান্ত পেরিয়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলে প্রবেশ করে 13 জন ইহুদি বসতি স্থাপনকারীকে পরে তাদেরকে আটক করে দেশে ফিরিয়ে এনেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তারা জানান, পায়োনিয়ার্স অব দ্য বাশার নামে পরিচিত এই গোষ্ঠীর সদস্যরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে 2টি স্থানে সীমান্ত বেড়া কেটে সিরিয়ার ভেতরে প্রবেশ করে। 5 জন মাউন্ট হারমান এলাকার কাছে এবং বাকি 8 জন ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির নিকটবর্তী সিরিয়ার গ্রাম বীর আজাম এলাকার দিকে থেকে সীমান্ত অতিক্রম করে। সেনাবাহিনী জানায়, ঘটনাস্থলে সৈন্য পাঠানোর পর দ্রুতই বসতি স্থাপনকারীদের খুঁজে পাওয়া যায় এবং তাদের মধ্যে কয়েকজনের সাথে সৈন্যদের ধস্তাধস্তি হয়। পরে সবাইকে নিরাপদে ইসরায়েলি ভূখণ্ডে ফিরিয়ে আনা হয়। সেনাবাহিনী একে গুরুতর ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে, যা বেসামরিক ও সামরিক উভয়ের জন্য ঝুঁকি তৈরি করেছে। পায়োনিয়ার্স অব দ্য বাশান গত এপ্রিলে গঠিত হয় এবং দক্ষিণ সিরিয়ার ঐতিহাসিক বাশান অঞ্চলে ইহুদি বসতি পুনরায় স্থাপনের দাবি জানায়। বাইবেল অনুযায়ী অঞ্চলটি একসময় ইসরায়েলিদের 12 গোত্রের বরাদ্দ ভূমির অংশ ছিল। এর আগেও তারা 2 দফা সীমান্ত পেরিয়ে সিরিয়ার আউটপোস্ট স্থাপনের চেষ্টা করেছে। ইসরায়েলি পত্রিকা হারেজ জানায়, গোষ্ঠীটির সঙ্গে যুক্ত একটি খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলা যে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা বাশানে বসতি স্থাপনের পক্ষে। গ্রুপটির মতে, গোটা বাশান অঞ্চল পুনরায় দখল ও বসতি স্থাপন ইসরায়েলের নিরাপত্তা জোরদার করবে এবং ঐতিহাসিক অধিকার পুনরুদ্ধার করবে। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলের নেতাদের সাক্ষাতের অনুমতি না দিলে দেশ জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান বিরোধী জোট। তারা বলছে, সরকার ভুল পথে চলা বন্ধ না করলে সারা দেশে বৃহত্তর বিক্ষোভ শুরু হবে। সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, শুক্রবার পার্লামেন্ট ভবনের বাইরে অন্য বিরোধী নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন পাখতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টির সভাপতি মাহমুদ আচাকজাই। তিনি বলেন, আমরা সিদ্ধি, বেলুচ, পশতুন, পাঞ্জাবিদের রাস্তায় নামা ঠেকিয়ে রেখেছে। তা না হলে তারা সরকার বিরোধী আন্দোলনে নেমে পরিস্থিতি জটিল করে তুলত। তিনি অভিযোগ করেন, সরকার সংসদকে রাবার স্ট্যাম্পে পরিণত করেছে এবং জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক বাইরের নির্দেশে কাজ করছেন। তার দাবি, উপজাতীয় এলাকায় মানুষ নিহত হলেও গুরুতর এ বিষয়ে কথা বলতে বিরোধীদের সুযোগ দিচ্ছেন না স্পিকার। ইমরান খানকে জেলে বন্দী রাখা এবং তাকে তার বোনদের ও দলের নেতাদের সঙ্গে দেখা করতে না দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন আচাকজাই। তিনি বলেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আদিয়ালা জেলের বাইরে বসে আছেন, কিন্তু ইমরান খানের সঙ্গে দেখা করার আবেদনে কেউ গুরুত্ব দিচ্ছে না। এই সময় পাকিস্তান তেহরিক ইনসাফ নেতা আসাদ কায়সার বলেছেন, সাম্প্রতিক উপনির্বাচনে গণতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, হারিপুরের উপনির্বাচনে ফলাফল পরিবর্তন করা হয়েছে। সেখানে সাবেক বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুবের স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কায়সারের দাবি, ফার্ম 47 এ যে ফল ছিল তা পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে ব্যারিস্টার গওহর বলেন, বিরোধী দল হিসেবে তারা পার্লামেন্ট এবং গণতান্ত্রিক কাঠামোর অংশ হয়ে থাকতে চায়, কিন্তু উপনির্বাচনে কারচুপির অভিযোগ তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে।
ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 303 জনে দাঁড়িয়েছে। এছাড়া এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও প্রায় 300 জন। অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের বন্যায় প্রাণ হারিয়েছেন 162 জন। শনিবার ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারিয়ান্তো হতাহতের তথ্য জানায়। তিনি বলেছেন 80,000-এর বেশি মানুষকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উত্তর সুমাত্রা প্রদেশের তাপনুলি থেকে সিলবগা পর্যন্ত সড়ক পথে যোগাযোগ পুনরায় শুরু করার চেষ্টা চলছে। গত 3 দিন ধরে ওই এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সুহারিয়ান্তো যোগ করেন, উদ্ধারকারী কর্মীরা ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া সড়ক থেকে ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছে। সড়কে আটকে থাকা অনেক মানুষের খাদ্যসহ জরুরি সহায়তা প্রয়োজন। ত্রাণ কার্যক্রমের সহায়তা রোববার থেকে সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি আরও বৃদ্ধি করা হবে। এদিকে থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ এবং প্রশমন বিভাগ জানিয়েছে, দক্ষিণের 12টি প্রদেশে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যায় 14 লাখের বেশি পরিবার এবং 38 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। থাই সরকারের মুখপাত্র সিরিপং এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে 8টি প্রদেশে মোট 162 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু প্রদেশেই অন্তত 126 জন মারা গেছে। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা প্রবল বর্ষণে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের অনেক মানুষের প্রাণহানি হয়েছে। এসব মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কা। দেশটিতে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় বন্যায় 153 জন মারা গেছেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপর আকস্মিক সমন্বিত হামলা, 13 হায়না সেনা নিহত, গুরুতর আহত আরো 6 জন। ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো ভাসমান নৌ ঘাঁটি, নৌযুদ্ধের শক্তিশালী প্রস্তুতি তেহরানের। ফিলিস্তিনি নার্সকে অপহরণ করে ইসরায়েলের হাতে তুলে দিয়েছে গাজার ইহুদিপন্থী সন্ত্রাসী সংগঠন আবু সাবাব। গাজার আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, ইশাকদার। ভেনেজুয়েলার আকাশ সীমা বন্ধ, হামলার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। সীমান্ত পেরিয়ে সিরিয়া দখলে ইহুদিরা, ফিরিয়ে আনলো ইসরায়েলি সেনাবাহিনী। ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা, পাকিস্তান জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে লাশের মিছিল, মৃতের সংখ্যা 450 ছাড়ালো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।